হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো আমি ভিডিও করার একদম সময় পাচ্ছি না, তো আজকে একটু সময় পেয়েছি, তাই আজকে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটা সম্পূর্ণ টেন্সের উপরে। টেন্স যেটা ইংরেজিতে কথা বলতে বা ইংরেজিতে কোনো কিছু লিখতে সব থেকে বেশি প্রয়োজন হয় টেন্সের। কারণ আমরা কোন প্রেক্ষাপটে লিখছি, বর্তমানকালে বলছি না অতীতকালে বলছি না ভবিষ্যৎকালে বলবো, সেই ধরনের কোনো কথা, যে কথাগুলো আমাদের ইংলিশে বলতে হয়। তো আজকের পুরো ক্লাসটি হবে টেন্সের উপরে, আর এত সহজে। আর আমার মনে হয় আজকে আমি যেভাবে তোমাদের টেন্সটা শেখাচ্ছি বা এখন শেখাবো, সেটা এর আগে তোমরা কখনো এতগুলো ভাগ বা এতটা বিস্তারিত শেখোনি। আমি এটা একদম সত্যি বলছি, তুমি ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে। তো ভিডিওটার প্রথমে শুরু করবো আমরা টেন্স দিয়ে। কি দিয়ে? টেন্স দিয়ে। টেন্স মানে কি? কাল বা সময়। টেন্স মানে কি? কাল বা সময়। আমরা জানি, আমরা সবাই কিন্তু কম বেশি জানি, কিন্তু আমি এখন তোমাদের যেটা শেখাচ্ছি সেটা সম্পূর্ণ নতুনত্ব। আমি সরে দাঁড়াচ্ছি। সম্পূর্ণ নতুনত্ব। কেন নতুনত্ব? কারণ আমি যে পার্টগুলো তোমাদের শেখাবো আর আমি সম্পূর্ণ ডিটেলসে শেখাই, এটা তোমরা সবাই জানো। আমার যে কোনো ভিডিওতে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আলোচনা করি। আচ্ছা, টেন্সটাকে আমরা কভাবে ভাগ করি? সবাই আমরা জানি তিনটি ভাগে ভাগ করি। কি কি ভাগে? তিনটি ভাগে। নাম্বার 1 আমরা ধরলাম প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। নাম্বার 2 হচ্ছে পাস্ট। নাম্বার 3 হচ্ছে ফিউচার। ঠিক আছে, আমরা সবাই কিন্তু এগুলো জানি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা, প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল। পাস্ট মানে কি? অতীত কাল। ফিউচার মানে কি? ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল। এটা সবাই তোমরা জানো, এই পর্যন্ত সবাই তোমরা জানো। এর পরেরটুকু দেখো। প্রেজেন্ট আমি ছয় পাস্ট শেখাই, ওটা থেকে হয়ে গেছে। আমি বর্তমানটা আগে থেকে শেখাচ্ছি, প্রেজেন্ট টেন্সটা আমি আগে শেখাচ্ছি। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের কটা ভাগ রয়েছে দেখে নাও। প্রেজেন্ট টেন্স প্রত্যেকটা টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা সবাই আমরা জানি, কিন্তু আমি একটুখানি দেখাচ্ছি, একটু দেখে নাও। প্রেজেন্ট টেন্স প্রত্যেকটাকে সেম ভাগে ভাগ করা যায়। ইনডিফিনিট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আর কি রয়েছে? পারফেক্ট, পারফেক্ট, আর এটা কি রয়েছে? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস। এই চারটে ভাগে তোমার নাম কিন্তু সবাই জানো। একটু ধৈর্য ধরো, বেশি তাড়াহুড়ো করো না। আচ্ছা, এই চারটে ভাগের নাম তোমার সবাই কিন্তু তোমরা জানো। এবার আমি শেখাবো তোমাদের প্রেজেন্ট টেন্সটা। প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ আমি এখন শেখাচ্ছি। ঠিক আছে, তো এই যে প্রেজেন্ট টেন্সের প্রথমে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তবে প্রেজেন্ট ইনডিফিনিটটা এখানে লিখছি। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। এবার অবাক লাগছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ক ভাগে আমরা ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? এটা কিন্তু তোমরা কে কে জানো আমি জানি না, দেখে নাও। একটা হচ্ছে উইথ, বি ভার্ব, উইথআউট, বি ভার্ব, আর আরেকটা হচ্ছে 3 নম্বর টু বি ইন পসেশন। টু বি ইন পসেশন। আমি একটু বাংলায় লিখে দিচ্ছি। আমি সংযোজক যুক্ত
সংযোজক ছাড়া অধিকারে থাকা বোঝালে, অধিকারে থাকা বোঝালে, এটা তোমরা এইভাবে কোনোদিন মনে শেখনি মনে হয়, আমার মনে হয় যেটা, যাই হোক আমি দেখিনি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে আমরা এই তিনটে ভাগ নিয়ে আলোচনা করব। তো আমি এগুলো একটুখানি মুছে দিচ্ছি। দেখো, ইংরেজি তো সবাই শেখায়, কিন্তু ডিটেইলসে শেখাবে, পুরোটা শেখাবে, সেটা তো সবারই উচিত, কিন্তু সবাই শেখায় যে যেরকম করে জানে সে সেরকম করে তার জ্ঞান বিতরণ করে, ঠিক আছে? এটা তো কোনো কথা না, এটা একটা সাধারণ একটা কথা হয়েছে। এবার প্রেজেন্ট ইনডিফিনিট আমরা নিচ্ছি, এটা টু বি 1 নম্বরটা নেব না, কি নেব? উইথ অক্সিলারি, উইথ বি ভার্ব, উইথ বি ভার্ব, ঠিক আছে? দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটাকে তোমাকে একটু বলে দিচ্ছি আমি একটা একটা করে। উইথ বি ভার্ব কি লিখব? প্রথমে সাবজেক্ট, তারপরে লিখবো আমরা am is are, তারপরে কি লিখবো? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপরে আমরা হয়তো লিখতে পারি অবজেক্ট, তারপরে হচ্ছে rw, rw পুরো নাম হচ্ছে রিমেইনিং ওয়ার্ড। কি? রিমেইনিং ওয়ার্ড, রিমেইনিং ওয়ার্ড হচ্ছে রিমেইনিং ওয়ার্ড, রিমেইনিং ওয়ার্ড, বোঝা গেল? এবার প্রশ্নটা হচ্ছে যে এই স্ট্রাকচার আমরা সাজাবো, তাহলে প্রথমে আমরা সেন্টেন্স লিখি, যে কোনো সেন্টেন্স। সাবজেক্ট নিলাম, এটা হচ্ছে একটা সাবজেক্ট, আমি নিচে লিখে দিলাম আই অ্যাম গুড বয়। বাংলাতে কি হবে? আমি হই একজন ভালো ছেলে, হচ্ছে। তাহলে এখানে দেখো সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট, তিনটে অ্যামিজার, তিনটের মধ্যে থেকে একটা মেয়ের সাথে লিখেছি, কেন? আয়ের সাথে কি বসে? অ্যাম বসে। এবার জিজ্ঞেস করো কেন বসে? আয়টা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে অ্যাম বসে, আই অ্যাম। অ্যাডজেক্টিভ, গুডটা কি? অ্যাডজেক্টিভ, সবাই কিন্তু ভুল করে, কিন্তু এটা হচ্ছে বি ভার্ব, আর গুডটা কি? অ্যাডজেক্টিভ, গুডটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর এটা কি? ধরো অবজেক্ট, কি? বালক, তাহলে আমি কি? বালক, তাহলে আমি কেমন হয়? ভালো ছেলে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই পর্যন্ত হলো আই অ্যাম গুড বয়, এটা হচ্ছে আমাদের হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব, অ্যাডজেক্টিভ, বোঝা গেল? এবার বয়টাকে কি বলবো আমরা? এখানে যে বয়টা রয়েছে, বয়টা কি? দেখো, কোন সাবজেক্ট, কোন সেন্টেন্স থেকে যদি কোনো শব্দ বার করতে হয়, সাবজেক্ট, বি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্টিভ, অ্যাডজেক্টিভ, যা ইচ্ছা বার করতে হয়, তাহলে আমাদের অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বার করবো এখানে। তাহলে আমি কি? ভালো ছেলে, তাহলে এটাকে তুমি অবজেক্টও বলতে পারো, অবজেক্ট, অবজেক্টও বলতে পারো। কি? ছেলে, তাহলে কি? কেমন ছেলে, তখন তোমাকে তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কি? তাহলে অবজেক্ট, বোঝা গেল? সাবজেক্ট কে বা কারা? তাহলে আই অ্যাম গুড বয়, আমি হই ভালো ছেলে, এটা কোন টেন্সের মধ্যে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উইথ বি ভার্ব, অর্থাৎ যার মধ্যে অ্যাম, ইজ, আর থাকবে, যার মধ্যে অ্যাম, ইজ, আর থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেখানে আমরা অ্যামিজারটা ব্যবহার করব, এবং যখন আমরা বাক্যটা ট্রান্সলেট করব বাংলাতে, তখন সেই বি ভার্বটার মানেটা বাক্যের সাথে ধরতে হবে। তখন কি করতে হবে? বি ভার্বটার মানেটা বাক্যের সাথে ধরতে হবে। আই অ্যাম মানে কি? আমি হই। এটা দেখো, অ্যাম মানে হচ্ছে হই, অ্যাম মানে কি? হই। দেখো আমি হইটা লিখেছি এখানে, বোঝা গেল? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে যেখানে আমরা অ্যামিজার লিখবো, তার যেটা বাংলা মানে, সেটা কিন্তু আমি বাংলায় যখন অনুবাদ করব ইংরেজি থেকে, আমাকে কিন্তু সেই বি ভার্বটার যে মানেটা হয়, সেটা কিন্তু বাক্যের সাথে আমায় লিখতে হবে। তাহলে আই মানে আমি হই একজন ভালো ছেলে,
বোঝা গেল? অর্থাৎ সেখানে বিভাগগুলোর মানেগুলো বসে কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিটের উইথ বিভাগ। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এইটুকুনি তোমাদের সবাই বুঝে গেছো, আর কোনো সমস্যার কোনো কারণ নেই। আই অ্যাম, তুমি যদি অন্য কোনো সেন্টেন্স নিতে চাও তাও তুমি নিতে পারো, তা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করে পারে হি দিয়ে করো, হি ইজ এ গার্ল, জি আই আর এল, গার্ল, সে হয় একজন বালিকা, বালিকা মেয়ে যা ইচ্ছা লিখলেই হলো, আমাদের যেরকম ভালো লাগে বাংলাতে আমরা তেমন করে বলি, তো এরকম একই ব্যাপার। তাহলে হি ইজ এ গার্ল, সে হয় একজন বালিকা। বোঝা গেল? তাহলে এখানে দেখো ইজ এর মানেটা কি হয়, এখানে কিন্তু হয়টা ধরেছি। সবসময় মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেখানে আমি অ্যামিসারটা ব্যবহার করছি তারপরে অবশ্যই কিন্তু একটা কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে না, ডাইরেক্ট অবজেক্ট হবে। কি হবে? দেখো এটা কিন্তু একটা অবজেক্ট, হয় অ্যাডজেক্টিভ থাকবে নতবা কি থাকবে, অবজেক্ট থাকবে। বুঝতে পারলাম? আর অ্যামিজারের যে বাংলা মানেগুলো সেগুলো কিন্তু সঙ্গে ধরতে হবে। ইজ মানে কি হয় দেখো ধরা আছে, এটা কি সাবজেক্ট, তাহলে ইজটা হলো সাবজেক্ট, হিটা হলো সাবজেক্ট, ইজটা কি বিভার্ব, গার্লটা কি অবজেক্ট, আমি লিখে দিয়েছি, বাস মিটে গেল ঝামেলা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে কোনো সমস্যা থাকার কোনো কথা না, এই উইথ বিভার্বটা। আচ্ছা, আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি ইউ দিয়ে আর দিয়ে করি, ইউ আর এ ম্যাড, বাংলা মানে কি হবে, তুমি হও পাগল, তুমি হও পাগল। তাহলে আর মানে কি হওয়া, তাহলে এখানে হওয়া কথা লিখতে হচ্ছে আমার, হও। ইউটা কি সাবজেক্ট, আরটা কি বিভার্ব, আর এ ম্যাডটা কি অবজেক্ট। বুঝতে পারলাম? তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা গঠন করা আমরা শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিটের উইথ বিভাগটা আমরা এখানে শিখলাম। বেশ, তাহলে এবার আমরা কি শিখবো, উইদাউট বিভাগটা শিখবো আমরা। উইদাউট বিভাগটা কিন্তু স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম আসবে। এটা আমরা 2 নম্বরটা শিখছি। 2 নম্বরে কি আসবে, 2 নম্বরটা কি ছিল, 2 নম্বরে আসবে উইথআউট বিভার্ব। কি লিখবো আমরা, উইদাউট, উইদাউট বিভার্ব। হয়েছে? তাহলে উইদাউট বিভার্বটা স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্টের পরে ডাইরেক্ট কি আসবে, ভার্ব আসবে, মেইন ভার্ব। আমি এখানে লিখে দিচ্ছি মেইন ভার্ব। মেইন ভার্বের কোন ফর্ম বসবে, ফার্স্ট ফর্ম বসবে, 1st ফার্স্ট ফর্ম বসবে। ভার্বের কটা করে ফর্ম তোমার সময় অন্ততপক্ষে এটুকুনি তোমরা জানো, ভার্বের 3টে ফর্ম, এমনি 5টা ফর্ম, এখন 5টা ফর্ম বানানো হয়েছে ভার্বের, ঠিক আছে? কিন্তু মেইন ভার্বের হলো 3টে ভার্ব। কি কি রয়েছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। অন্যভাবে বলতে পারো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা তাড়াতাড়ি বলার জন্য সুবিধার জন্য আমরা কি বলি, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। ওকে, তো এবার আমরা এখান থেকে কি লিখবো আমরা, তাহলে কি লিখবো, মেইন ভার্ব আছে, সাবজেক্টের পরে কি লিখবো, এটা মেইন ভার্ব। এখানে কিন্তু বি ভার্ব আসবে না, ভালো করে কথাটা মনে রাখো, এখানে কিন্তু অ্যামিজার বি ভার্ব আসবে না। ওকে, তো সাবজেক্টের পরে কি লিখবো, মেইন ভার্ব, তারপর আমরা ডাইরেক্ট কি লিখবো, অবজেক্ট, তারপর লিখবো আমরা হচ্ছে আর ডাব্লিউ, রিমেইনিং ওয়ার্ড। ওখানে লিখে দিতে হচ্ছে আর ডাব্লিউ পুরো নাম কি, রিমেইনিং ওয়ার্ড। থাকলো কি পর্যন্ত? তাহলে এবার আমরা সেন্টেন্স যদি সাজাতে শুরু করি, তাহলে আমরা কি লিখবো, আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। কি লিখবো, আমি আম পছন্দ করি, মানে আম ভালোবাসি, যাই হোক, আই লাইক ম্যাঙ্গো। বোঝা গেল? এখানে কি অ্যামিজার বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি, আইটা কি সাবজেক্ট, মেইন ভার্বটা কি লাইক, এটা কি কোন ফর্ম লেখা আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। আমি এখানে লিখে দিলাম মেইন ভার্ব, কি লেখা আছে, ফার্স্ট ফর্ম লেখা আছে, 1st মানে ফার্স্ট ফর্ম, আর এটা কি অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট মিলে গেল, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম মিলে গেল, অবজেক্ট মিলে গেল, আর ডাব্লিউ দিতেও পারি, নাও দিতে পারি। ওটা রিমেইনিং ওয়ার্ড, এক্সট্রা কথা, অতিরিক্ত বাক্যাংশ, যে বাক্য যেগুলো সাবজেক্ট, অবজেক্ট, বিভার্ব, মেইন ভার্ব ছাড়া যেগুলো থাকে, পড়ে থাকে, বাক্যাংশ থাকে, তার নাম হচ্ছে রিমেইনিং, মানে পড়ে থাকা অংশগুলো, এই মেইন অংশগুলো বাদ দিয়ে। বেশ, এবার তাহলে এইটুকুনি তোমরা বুঝে গেলে। এবার যদি আমি হি দিয়ে লিখি একটা, তাহলে আমি এটা এখান থেকে মুছে দিচ্ছি, তাহলে একটু জায়গা পাবো লিখতে। আচ্ছা, এবার যদি আমি হি দিয়ে লিখি, তাহলে কি লিখবো, হি রিড বুক,
একটুখানি দাঁড়াও, আগে ব্যস্ত হওয়ার কিচ্ছু হয়নি, এডিট বুক। আমি এখানে অনেকগুলো কথা বলার আছে, সিলেবাসটা কমপ্লিট হয়নি কিন্তু, অনেকে দেখে ভাবে ভুল লিখছে। আচ্ছা, হি যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনে রাখতে হবে এটা কি সাবজেক্ট। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন এটা হচ্ছে মেইন ভার্ব, তখন তার সাথে আমাদের কি করতে হবে, এস অথবা ইএস যোগ করতে হবে। কেন? কারণ নিয়মটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। হয়ে গেল, এটা কি অবজেক্ট। তাহলে সে বই পড়ে, হি রিডস বুক, বাংলা মানে কি হি বলে কি লিখব আমরা, সে বই পড়ে, বই পড়ে। বোঝা গেল? আশা করি অসুবিধার কোনো কারণ নেই। এবার যদি আমি লিখি, আরেকটা লিখি, দে দে লিখলাম, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, বিদ্যালয়ে, তারা বিদ্যালয়ে যায়, তাই তো এখানে লেখা রয়েছে। তাহলে তারা বিদ্যালয়ে যায়, বেশ। তাহলে দে গো টু স্কুল, তারা বিদ্যালয়ে যায়। তাহলে দেটা এখানে কি সাবজেক্ট, গোটা কি মেইন ভার্ব, টুটা কি তোমরা সবাই জানো প্রিপজিশন, স্কুলটা কি আরডব্লিউ, স্কুলটা কি আরডব্লিউ, আর টুটা হচ্ছে প্রিপজিশন, আমি লিখলাম না। তারা বিদ্যালয়ে যায়, বোঝা গেল? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের যেখানে উইদাউট বি ভার্ব, অর্থাৎ যেখানে অ্যামিজার থাকবে না, আমি সেটা দাঁড়াচ্ছি, যেখানে অ্যামিজার থাকবে না সেই সমস্ত সেন্টেন্সগুলো আমাকে কিভাবে লিখতে হবে। অনেকে দেখি লিখে দেবে আই অ্যাম লাইক ম্যাঙ্গো, আই অ্যাম লাইক ম্যাঙ্গো, হবে না কিন্তু, সেন্টেন্স কিন্তু ভুল। কারণ যেখানে তুমি প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার বসাচ্ছো সেখানে কিন্তু অ্যামিজারের বাংলা যে শব্দটার মানে এটা কিন্তু ধরতে হবে। তুমি যদি এখানে অ্যাম লাগাও, আই মানে আমি, অ্যাম মানে হই, আমি হই, লাইক মানে ম্যাঙ্গো, লাইক মানে পছন্দ করা, ম্যাঙ্গো মানে আম, তাহলে আমি হই আম পছন্দ করা। যদি এখানে অ্যাম বসাই, আমি হই আম পছন্দ করা, এমন একটা সেন্টেন্স তৈরি হবে, বাক্য তৈরি হবে। তাই এটা তো কোনো সেন্টেন্স হতে পারে না, সুতরাং এখানে অ্যামিজার বসবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের দুটো ভাগ আমরা শিখলাম, একটা উইথ বি ভার্ব, একটা উইথ আউট বি ভার্ব। একটা উইথ বি ভার্ব বসবে, একটা বি ভার্ব বসবে না, বুঝতে পারলাম? তাহলে এই হলো স্ট্রাকচার। এবার যাব আমরা 3 নম্বরটা। 3 নম্বরটা একটু আলাদা, যেটা তোমরা এতদিন হয়তো কেউ শেখোনি বা দেখোনি, একটুখানি দেখে নাও তোমাদের 3 নম্বরটা। 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা রয়েছে হচ্ছে আর টু বি ইন পসেশন, টু বি ইন পসেশন, টু বি ইন পসেশন, পি ও ডবল এস সি ডবল এস আই ও এন। এটা কি অধিকারে থাকা বোঝায়? এখানে লিখে দেওয়া আছে, লিখলাম না, অধিকারে থাকা বোঝায়। যেমন যদি বলি আমার একটা পেন আছে, আমি যদি বলি আমার একটা পেন আছে, তোমার একটা বই আছে, তার একটা সাইকেল আছে, এই সমস্ত বাক্যগুলো ইংরেজিতে যখন আমরা লিখবো, কোন সেন্টেন্স কোন টেন্স এগুলো না বুঝে তো লিখলে হবে না, বুঝে লিখতে হবে। তাহলে আমি একটা সেন্টেন্স লিখি, আমার একটা পেন আছে, আমার একটা পেন আছে বা কলম আছে, কলম আছে, কি লিখবো? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, বোঝা গেল? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আচ্ছা, আমার একটি কলম আছে যদি আমরা এই সেন্টেন্সটা বলি, ভালো করে শুনবেন, আমার একটি পেন আছে, এইখানে যে একটা হ্যাভ কথাটা আছে, এটা স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা আমি লিখিনি, সাবজেক্ট হবে হ্যাভ, হ্যাজ প্লাস অবজেক্ট প্লাস আরডব্লিউ, হয়ে গেল। তাহলে জানো সাবজেক্ট হচ্ছে এটা, হ্যাভ এর একটা আমরা এখান থেকে লিখেছি, এটা একটা অবজেক্ট। এবার তোমাদের অনেকের প্রশ্ন হবে, তাহলে হ্যাভেসটা কিসের মধ্যে পড়বে? সবার মধ্যে প্রশ্ন হবে, হতেই পারে না, আমার কিছু নেই, হ্যাভেসটা তাহলে কি করবে? হ্যাভেসটা এখানে কি? হ্যাভেসটা এখানে মেইন ভার্ব, কি ভার্ব? মেইন ভার্ব। কেন মেইন ভার্ব? হ্যাভেসটা কখনো মেইন ভার্ব হয় না, হয়। তুমি দেখবে কখনো কখনো তোমার বাড়ির কথা যদি বলি আমি, তোমার বাড়িতে প্রধান কে? বাবা, তাই তো? বাবা যখন বাড়িতে থাকেন তখন বাবা কিন্তু প্রধান। কারোর বাড়িতে যদি বাবা না থাকে বা বাবা অসুস্থ, বাবা অসুস্থ, সমস্ত কিছু চলে কিন্তু বাবার নামে চলে, কিন্তু বাবা অসুস্থ, বিছানায় শুয়ে থাকেন, কাজ করতে পারেন না। বাড়িতে একটা বড় ভাই আছে, সে কিন্তু বাড়ির পুরো সংসারের খরচ সবকিছু সে
পরিচালনা করে, মেনটেন করে, সমস্ত খরচ সে ইনকাম করে, সে চালায়। সুতরাং বাড়ির এই দিক থেকে এই সমস্ত কিছু পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু সেই দাদা বা ভাই কিন্তু কি হবে, মেন বাড়ির কিন্তু প্রধান হয়ে উঠবে, ঠিক। কিন্তু বাবা কিন্তু প্রধান, বাবা কিন্তু খাতায় কলমে প্রধান, আর কাজে কর্মে কে, দাদা বা ভাই। সুতরাং ঠিক তেমনি এখানে যে হ্যাভটা কথা লেখা আছে, এই হ্যাভটা কিন্তু এর ভূমিকাটা কেমন দেখো, আই হ্যাভ এ পেন, এটাকে ছাড়া তুমি বাক্য গঠন করতে পারবে না। আই পেন, আই এ পেন, আমি একটি পেন, হবে না। সুতরাং আমার একটি পেন আছে, হ্যাভটাকে লাগবে, হ্যাভটাকে ছাড়া এই বাক্যটা কিন্তু গঠন করা সম্ভব নয়। তো এখানে হ্যাভটাকে কি, বি ভার্ব, আমরা জানি হ্যাভটাকে কি হিসেবে ধরতে হয়, অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে আসলে মেন ভার্ব হিসেবে। কেন, এটা বাক্যটাকে সম্পূর্ণ করছে এবং এটাকে ছাড়া বাক্য গঠন করা যাবে না। আমরা সকলেই জানি যাকে ছাড়া বাক্য গঠন করে না সেটা হচ্ছে মেন ভার্ব। তা হ্যাভটাকে ছাড়া বাক্য গঠন করা যাচ্ছে না, হ্যাভটা যতই হোক অক্সিলারি ভার্ব, এই ভূমিকায়, এই ক্ষেত্রে, এই জায়গাতে মেন ভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং এটা কিন্তু মেন ভার্ব, এটা সবাই জানতে না। এটা কিন্তু অধিকারে থাকা বোঝায়, টু বি এর প্রশ্ন লিখেছি অধিকার, অধিকার বোঝালে। তো অধিকার বোঝালে যখন হবে তখন সেই অধিকারের ক্ষেত্রে কিন্তু হ্যাভ আর হ্যাজ দিয়ে করতে হবে। দি হ্যাজ দিয়ে করি, তাহলে হি হ্যাজ এ বুক, কি লিখবো বাংলাতে, কি লিখবো, হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে, বোঝা গেল। আচ্ছা, যদি বলি ইউ দিয়ে, ইউ হ্যাভ এ বল, তোমার একটি বল আছে, তোমার একটি বল আছে, বোঝা গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে যখন কোনো অধিকার বোঝাবে, প্রেজেন্ট ইনডিফিনিটে যখন কোনো অধিকার বোঝাবে, আমার একটি পেন আছে, তার একটি খাতা আছে, এই সময় এরকম বোঝাবে, তখন কিন্তু তোমাকে হ্যাভ আর হ্যাজ দিয়ে করতে হবে। আর হ্যাভ আর হ্যাজটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। কেন, কারণ একে ছাড়া বাক্য গঠন করা যাচ্ছে না। এর প্রধান এই যে কাজটা, এই বাক্যতে এর যে কাজটা প্রধান বাক্য, প্রধান ভার্ব হিসেবে কাজটা করছে। সুতরাং এটা কিন্তু একটা মেইন ভার্বের কাজ। সো এটা কি হবে, অধিকারে থাকা বোঝাবে। কোনটা, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের কটা ভাগ আমরা শিখলাম, তিনটে। কি কি, একটা উইথ বি ভার্ব, একটা উইদাউট বি ভার্ব, আর একটা কি অধিকারে থাকা বোঝায়, টু বি ইন পসেশন, অধিকারে থাকা বোঝায়। এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা গেল হচ্ছে। এবার আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা অতটা একটা কঠিন না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু সোজা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে আমরা করব, স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি এখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমি একটু পেনে একটু কালি করে নিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি কি রয়েছে দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বর্তমানে যে কাজগুলো আমরা করি, বর্তমানে আমরা যে কাজগুলো করছি, সেই কাজগুলো যেগুলো চলছে, বর্তমানে আমরা অনেক কাজই করি, বই পড়ি, কেউ যে কোনো কাজ করে, মা রান্না করছেন, বাবা হয়তো বাড়িতে কোনো কাজ করছেন, ঠিক আছে। এই ধরনের অনেক রকমের অনেক কাজ রয়েছে, যে কাজগুলো বর্তমানে চলতে থাকে। অর্থাৎ এমন কিছু কাজ আছে যেগুলো বর্তমানে চলছে, থামছে না, সেগুলো কিন্তু সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু পড়বে। এটা কিন্তু মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু খুব ইজি, খুব মজার। কারণ আমরা অনেকেই বলি আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি ফোন দেখছি, আমি টিভি দেখছি, আমি বই পড়ছি, এরকম অনেক রকমের কথা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের বলতে হয়। সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করে একটু শিখতে হবে। কেননা এই সেন্টেন্সটাতে আমরা অনেক বাক্য বলে থাকি। এটা স্ট্রাকচারটা আমরা কি লিখবো, যদি বলি স্ট্রাকচারটা লিখতে হবে হচ্ছে আমাদের সাবজেক্টের পরে আমরা কি লিখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজার। তারপর আমরা কি লিখবো, ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি অবজেক্ট, তারপরে হচ্ছে আর ডাব্লিউ হচ্ছে। তাহলে একটা সেন্টেন্স আমরা নিচ্ছি, প্রথমে আই নিলাম, তাহলে আই অ্যাম রিডিং বুক, আই অ্যাম রিডিং। বাংলা মানে কি লিখবো আমরা, আমি বই
পড়ছি, হয়ে গেল আমি বই পড়ছি। তাহলে এখানে এটার বাংলা মানে কি দাঁড়াবে, যে কাজগুলো বর্তমানে চলছে, যাচ্ছি, খাচ্ছি, দেখছি, বলছি, পড়ছি, ঘুমাচ্ছি, করছি, এই যে শব্দগুলো যেগুলো চলছে, ছয় ছয় একার আছে, কি থাকতে হবে, ছয় ছয় একার থাকতে হবে, ছয় ছয় একার থাকতে হবে, ঠিক আছে। সবগুলো আমি কয়েকটা শব্দ লিখেই দিচ্ছি, আমি এখানটা করছি বলছি এটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো করছি, ক র ছয় ছয় বেশি, করছি, বলছি, যেগুলো চলছে, দেখছি, এগুলো সবই হচ্ছে কি কি থাকতে হবে, ইত্যাদি। শুধু এখানে দাঁড়িয়ে দিলে হবে না, এরকম অনেক শব্দ হতে পারে, হতে পারে অনেক শব্দ আছে, ইত্যাদি হচ্ছে ইত্যাদি। তাহলে এরকম অনেক শব্দ আমরা পাবো, যে পড়ছি, বলছি, চলছে বর্তমানকালে। সুতরাং আমি বই পড়ছি, আচ্ছা সে বই পড়ছে, তাহলে হি ইজ রিডিং বুক, কি লিখবো আমরা, সে বই পড়ছে। তুমি বই পড়ছো, ইউ আর রিডিং বুক, তুমি বই পড়ছো, বোঝা গেল। তারা খেলছে, তারা বই পড়ছে, তারা করে দিলাম, তারা দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, বোঝা গেল। তাহলে যে কাজগুলো বর্তমানে চলছে এরকম বোঝায়, যে কাজগুলো বর্তমানে চলছে এরকম বোঝায়, সেগুলো কিন্তু সব কি দাঁড়াবে, তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাবজেক্ট, আমি এটাতে স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিই। এটা সাবজেক্ট, এম, ইজ, আর এর যে কোনো একটা লিখতে হবে। তাহলে আমি এম লিখেছি এখানে, এটা কি, বি ভার্ব। রিডটা কি, রিডটা হচ্ছে মেইন ভার্ব, তার সাথে কি লেখা আছে, যে ভার্বের সাথে আইএনজি যোগ, এটা কি ফার্স্ট ফর্ম। আইএনজি যোগ মানে কি, যে কোনো আইএনজি যোগ করতে গেলে ভার্বের সাথে ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, সেকেন্ড ফর্মের সাথে থার্ড ফর্মের সাথে কখনো আইএনজি যোগ হয় না। ওকে, তো এটা কি করলাম, যে রিডটা হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মেইন ভার্ব এটা, তার সাথে আমাকে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। রিড তার সাথে আইএনজি যোগ আমি এখানে করেছি, আই এন জি যোগ করেছি। তারপরে কি বলেছে, একটা অবজেক্ট, এই যে অবজেক্টটা কি, এটা অবজেক্ট, আর আরডব্লিউ দিতেও পারি, নাও দিতে পারি, বোঝা গেল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা অনেক বাক্য শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কি করে আমরা বাক্য বলবো। তোমাকে আমি জিজ্ঞেস করব, তুই কি করছিস, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন বা তুই এখন কি করছিস। তুমি বলতে চাইছো আমি বই পড়ছি, তাহলে কিভাবে বলবে, আই অ্যাম রিডিং বুক নাও, আই অ্যাম রিডিং বুক নাও, আমি এখন কথা বলছি। আমাদের এই গ্রামারের ক্লাসগুলো শেষ হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু স্পোকেন ইংলিশ শুরু করব। কিভাবে স্পোকেন ইংলিশ, একজন বাঙালি হিসেবে যে জীবনে কখনো ইংরেজি হয়তো কিচ্ছু বোঝে না, তাকে কিভাবে আমি 0 থেকে একদম 100 পর্যন্ত নিয়ে যাব গ্রামারে এবং ইংলিশে কথা বলার জন্য, তা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে যে কোনো ভিডিওস আসতে পারো সবার আগে তুমি পেতে পারো, সবার থেকে ভালোভাবে তুমি শিখতে পারো ইংলিশে কোনো বাক্য লেখা অথবা ইংলিশে কথা বলা। বোঝা গেল কত সহজে স্পোকেন ইংলিশ শেখাবো। আগে আমরা গ্রামারটা শেখাবো, গ্রামারটা ধরো এত বড়, আর স্পোকেন ইংলিশটা এখন এইটুখানি। এই গ্রামারটা আস্তে আস্তে ছোট হবে আর স্পোকেন ইংলিশটা আস্তে 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 বড় হবে। অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশটাকে শিখে নিয়ে তারপরে আমরা কি করব, গ্রামারটাকে শিখে দিয়ে স্পোকেন ইংলিশটা আমরা শেখাবো। তো এই পর্যন্ত আমাদের এগুলো, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, বোঝা গেল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা, বা স্ট্রাকচারটা আমরা শিখলাম, কিভাবে একটা বাক্যের মধ্যে আমরা ব্যবহার করতে পারি যে কোনো সাবজেক্ট দিয়ে, সেটা আমরা শিখলাম এখন এই ভিডিওটার মাধ্যমে এই পর্যন্ত। তা আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা না। চলো এরপর আমরা যাব প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে লিখবো,
প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা আমরা কি লিখব আছে বাংলা একটুখানি লিখে দিই আগে। ধরো করেছি, করেছি, বলেছি, দেখেছি ইত্যাদি। শব্দ থাকতে হবে, ইত্যাদি শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা সেটা বুঝবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংরেজি স্ট্রাকচারটা আমরা কি লিখবো? ধরো স্ট্রাকচার যদি বলি আমরা কি লিখবো? স্ট্রাকচার তুমি লিখে দিতে পারো এখানে, বা ফরমেশন লিখতে পারো। স্ট্রাকচারটা লিখে নাও, স্ট্রাকচার ম্যাপের গুলো লিখে তাকে লিখতে হবে বাদ দাও। আচ্ছা, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, ভার্ব, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আরডব্লিউ। বোঝা গেল? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, আরডব্লিউ। বোঝা গেল? এবার আমরা একটা সাবজেক্ট নিলাম, মনে করো রাম, কথার কথা নিলাম রাম। রামের সঙ্গে যে কোনো একটা বিভাগ আমাকে লিখতে হবে, হয় হ্যাভ না হলে হ্যাজ। রামের সাথে আমি কি লিখবো? হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো? হ্যাজ লিখবো। কেন হ্যাজ লিখবো? রামটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হ্যাজ বসে। রামটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি কেউ পারসন বা নাম্বার সম্পর্কে কোনো ডাউট থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, চ্যানেলে সমস্ত রকমের ভিডিও, আগের এই ভিডিওগুলো সব দেওয়া হয়েছে, নাম্বার, পারসন, জেন্ডার, অনেক কিছু দেওয়া গেছে, ভালো করে সব দেখে নিও। তাহলে আর এই পারসন সম্পর্কে, জেন্ডার, নাম্বার সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। তাহলে এখানে আমি হ্যাজ লিখবো, রাম হ্যাজ। ভার্বের থার্ড ফর্ম লিখতে বলেছে আমাকে, আমি একটা ভার্ব নিচ্ছি, যে কোনো একটা ভার্ব, ধরো ডু, ডু এর থার্ড ফর্ম কি? ডান। বুঝতে পারলাম না, ডান দিস ম্যাথ, ডান দিস ম্যাথ। আচ্ছা, এবার অনেকের তো প্রশ্ন, ভার্বের থার্ড ফর্মটা বুঝতে পারলাম না। ভার্বের একটা বই পাওয়া যায় কলকাতাতে, ভার্বের একটা বই পাওয়া যায়, মাস্টার অফ টেন্স। ওই বইটার মধ্যে মেইন ভার্ব লেখা রয়েছে, ওই বইটা কিনে নেবে। কি রয়েছে? ভার্ব, ধরো তিনটে করে ফর্ম থাকে, ডু, ডিড, ডান, এই তিনটে হচ্ছে ফর্ম। ঠিক আছে, এখানে আমরা কোন ফর্মটা লাগাবো? ভার্বের থার্ড ফর্ম, 3 নম্বর ফর্ম, ডানটা আমাদের এখানে লিখতে হবে। রাম হ্যাজ ডান দিস ম্যাথ, রাম অঙ্কটা করেছে। এখানে বাংলা কি লিখবো? রাম অঙ্কটা করেছে। বোঝা গেল? এবার যদি বলি মা রান্না করেছে, মা রান্না করেছে, তাহলে কি লিখবো? মাদার, মাদার হ্যাজ, রান্না করে ইংরেজি কি? কুক, COOKED, কুকড। মাই মাদার কুকড। বাস হয়ে গেল, হয়ে গেছে। তাহলে মাদার হ্যাজ কুকড, মাদার, মা রান্না করেছে। বোঝা গেল? এবার যদি মা রান্না করেছে ভাত, তাহলে কি লিখবো? এখানে আমরা একটা অবজেক্ট যদি নিয়ে আমরা মা রান্না করেছে ভাত, মা ভাত রান্না করেছে, আমি লিখতেই পারি এখানে মা ভাত রান্না করেছে, মা ভাত রান্না করেছে। তাহলে আমরা কি লিখবো? রাইস, RICE, রাইস। এটা কি হবে? অবজেক্ট। এটা কি হবে? মেইন ভার্ব। মেইন ভার্বের কোন ফর্মটা লিখলাম আমরা? থার্ড ফর্ম লিখেছি। এটা কি? এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, বি ভার্ব না কিন্তু, অক্সিলারি ভার্ব। আর এটা কি? সাবজেক্ট। তাহলে মাদারটা কি? সাবজেক্ট। হ্যাজটা কি? অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি, অক্সিলারি ভার্ব। আর কুকটা কি? মেইন ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম। রাইসটা কি? অবজেক্ট। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের স্ট্রাকচারটা আমরা এখানে শিখেছি। বাংলা কি কি শব্দ থাকবে? পুরো একটা বাংলা শব্দ, সেন্টেন্স, বাক্য থাকলো। যেমন আমার বাবা আমার জন্য একটা সাইকেল এনেছে, নতুন সাইকেল এনেছে, এনেছে কিন্তু। তাহলে এই সেন্টেন্সটাকে তোমাকে জিজ্ঞেস করে যেটা কোন সেন্টেন্সের মধ্যে পড়বে, কোন টেন্স, কি বলতে হবে? এনেছে, তোমাকে দেখতে হবে এনেছে বলেছে, ছয়কারেছে। সুতরাং এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো এখানে পড়েছি, বলেছি, দেখেছি, খেয়েছি, ঘুমিয়েছি, এনেছে, করেছে। অর্থাৎ লাস্টে ছ থাকতে হবে, তার সাথে একার অথবা রস্যিকার থাকতে হবে, ওকার থাকতে পারে, করেছো। ঠিক আছে? অর্থাৎ আমি একটু বলে দিই, অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছিল, বর্তমানে সেটা চলতেও পারে, শেষ হয়ে যেতে পারে। অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়েছিল, বর্তমানে সেটা চলতেও পারে বা থেমে যেতে পারে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বই পড়েছি, বাবা কাজের থেকে আসলো, আমাকে জিজ্ঞাসা করলো
তুই কি বই পড়েছিস? আমি উত্তর দিচ্ছি আমি বই পড়েছি, আমি বই পড়েছি। এবার এই পড়েছি মানে কি পড়া হয়ে গেছে? না, সেটা পড়া হয়ে যেতেও পারে, নাও যেতে পারে, বর্তমানে চলতেও পারে। তেমন কিছু সেন্টেন্স যখন আমরা ইংরেজিতে লিখবো বা বলবো তখন কিন্তু সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে রাখতে হবে কিন্তু। অনেকে আমরা মনে ভাত খেয়েছিস, হ্যাঁ ভাত খেয়েছি, মানে আমাদের সেন্সে আসে ভাত খাওয়া হয়ে গেছে। কিন্তু গ্রামারে বলছে যে কোনো কাজ অতীতকালে আগে অনেক আগে শুরু হয়েছে, বর্তমানে চলতেও পারে বা নাও চলতে পারে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের সেন্স আমাদের মনে হয় না আমরা ভাত খেয়েছি, করেছি, হ্যাঁ খেলেছি, মানে খেলেছি খেলেছিলাম একরকম হয়ে যায়। কিন্তু গ্রামারে প্রত্যেকটা থেকে ভাগ ভাগ করে, গ্রামার মানে কি তোমাকে একদম পুঙ্খানুপুঙ্খ একদম নিখুঁত ভাবে তোমাকে বোঝাবে কোনটা কিরকম, কোনটা কিভাবে লিখতে হবে, কোনটাকে কি বলা হয়। এটার নাম হচ্ছে পড়াশোনা, যেটা তুমি সঠিকটা জানো। কোথায় আমি প্রেজেন্ট পারফেক্টে লিখবো করেছি, আমি কোথায় করেছিলাম, ওটা পাস্ট ইনডিফিনিট করেছিলাম। সুতরাং এই করেছিলাম আর করেছির মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, তার টেন্স কত পার্থক্য আছে, গ্রামাটিক্যাল পার্থক্য রয়েছে, তা অবশ্যই বুঝতে হবে। সো তোমাকে এই জায়গাটা পরিষ্কার করে বুঝে নিতে হবে যে টেন্সটা কি। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের স্ট্রাকচার লেখা আছে, লিখে নাও। কিভাবে বাক্য বানাবে সেটা লিখে দিয়েছি, উদাহরণ দিয়ে দিয়েছি। কোনো অসুবিধার কোনো কারণ নেই। কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন বিভাগ বসে, কোন কোন অক্সিলারি ভার্ব বসে, সেগুলো সব লিখে দিয়েছি। মেইন ভার্বের একটা বই কিনে নিতে হবে। আর যদি মনে করে মেইন ভার্ব সম্পর্কে আমি তো সব লিখে দিতে পারবো না, হয়তো আমি 10টা 30টা বলে দিলাম, অনেক মেইন ভার্ব রয়েছে। সুতরাং ভার্বটা কিনে নিও, 3টে করে ফর্ম রয়েছে লিখে নিও। আর 5টা করে যেটা ফর্ম রয়েছে, যে ভার্বের 5টা করে ফর্ম বানানো হয়েছে, সেটা একটা আলাদা কায়দা করে বানানো হয়েছে। ওটা নিয়ে তেমন বিশেষ মাথা কামানোর কিছু নেই। কোথায় কোনটা ব্যবহার করে সেই প্রেক্ষাপট অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করে দিয়েছে। তো মেন এই 3টেই শিখে রাখো। এবার আমরা যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কোথায় যাব আমরা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা একটুখানি জটিল আছে, জটিল হলেও, জটিল মানে এটা খুব মজার, এটা খুবই মজার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, তাহলে এখান থেকে আমরা আমাদের এবার এটা কি লিখবো? এই দেখো, আগে সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা লিখেছিল করেছি, বলেছি, দেখেছি, খেয়েছি, ঘুমিয়েছি, এরকম ছিল। এটা তো ঠিক তেমনি আছে, করেছি, সরি করেছি না, পড়ছি, করছি, বলছি, খাচ্ছি, এরকম ইত্যাদি শব্দ থাকতে হবে, ইত্যাদি শব্দ, ইত্যাদি শব্দ থাকবে। যদি এরকম শব্দ থাকে তাহলে আমরা কি বুঝবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অনেকটা মিল আছে, আবার অনেকটা পার্থক্য আছে। কোথায় মিল, কোথায় পার্থক্য? বাংলাতে যেভাবে আমরা বলছি আমি পড়ছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও করছি বোঝাচ্ছে, চলছে বোঝাচ্ছে কোনো কাজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও চলছে বোঝাচ্ছে, করছে কোনো কাজ। বর্তমানকালে কোনো কাজ চলছে, থামেনি, চলছে। বই পড়ছি, ভাত খাচ্ছি, খাচ্ছি মানে খাচ্ছি, এখনো খাচ্ছি, ভাত খাওয়া শেষ হয়নি। বই পড়ছি, পড়ছি, এখনো পড়া শেষ হয়নি। ঘুমাচ্ছি, ঘুমানো এখনো শেষ হয়নি। সো এগুলো দুটোর মধ্যে বাংলা মানে এক, এটা হচ্ছে মিল। অমিলটা কোথায়, পার্থক্যটা কোথায়? অনেক পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য? স্ট্রাকচার আগে দেখে নাও। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স, সিন্স ফর অবজেক্ট আর ডাব্লিউ। এইটা হচ্ছে পার্থক্য, বুঝা গেল? আমি একটা সেন্টেন্স এখানে লিখি, তাহলে শুরু বুঝতে সুবিধা হবে। আই, আই সাথে আমরা কি বসাবো? হ্যাভ বসে, হ্যাভ বিন। কেন বসে? আইটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার সাথে আমাদের হ্যাভ বিন বসাতে হবে, ঠিক আছে? আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন বসিয়েছি, হ্যাভ বিন হ্যাজ বিন একটা আমরা এখানে বসিয়েছি। এবার আমাদের নিতে হবে ভার্বের সাথে আইএনজি যোগ। তো যেকোনো একটা ভার্ব নিলাম, ধরো আমি নিলাম রিড, আর ই এ টি, তার সাথে আমার কি করতে হবে? আইএনজি লিখতে হবে। লিখেছি আইএনজি, এই যে রিড, তার সাথে আমি আইএনজি লিখেছি, আইএনজিটা আমি কল করলাম, তাহলে আই হ্যাভ বিন রিডিং। এবার আমাকে বলেছে সিন্স অথবা ফর লিখতে। এই সিন্স আর ফর এর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সিন্স আর ফর খুব গুরুত্বপূর্ণ জায়গা। অনেকে দেখেছে ভুল বলে ফেলে, ভুল করে ফেলে। কি করে ভুলটা করে বলছি আমি। আচ্ছা, সিন্স
ধরো আই হ্যাভ বিন রিডিং রিডিং একটা বুক করে দাও এখানটায়, রিডিং বুক, তার মানে অবজেক্টটাকে তুমি আগে নিয়ে চলে আসো এখানটা। ঠিক আছে, এই অবজেক্টটাকে তুলে তুমি এইখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, অবজেক্টটাকে তুলে তুমি এইখানটা লিখে দাও অবজেক্ট। ঠিক আছে, ভার্বের পরে আইএনজি পরে অবজেক্টটা লিখে করে দিয়েছি। বেশ, তাহলে বুক। এবার আসবে সিন্স, SINC, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। বোঝা গেল? এই সিন্স মর্নিংটা আমি কেন লিখলাম? আমি সকাল থেকে বই পড়ছি। আই হ্যাভ বিন রিডিং বুক, আমি সকাল থেকে বই পড়ছি। তুমি সকালবেলা পড়তে বসেছিলে, তার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নাই, 6টা 7টা 8টা সকাল থেকে পড়তে, সকালে একটা টাইম, সকালে একটা টাইম, 7টা 8টা শুধুমাত্র টাইম নয়। আমি সকালবেলা বই পড়তে বসেছি, এখনো চলছে। আমি সকালবেলা থেকে বই পড়ছি, সকালবেলা থেকে বই পড়ছি। সিন্স মানে হচ্ছে থেকে, হইতে বা থেকে। সিন্স মানে কি? হইতে বা থেকে। ফর মানে কি? ধরে। ফর মানে এগুলো তোমরা সবাই জানো জন্য, এখানে আসবে ধরে। আচ্ছা, তাহলে আমি একটু বাংলাটা লিখে দিই। আমি সকাল থেকে বই পড়ছি, আমি সকাল থেকে বই পড়ছি। আচ্ছা, এবার সিন্স মানে কি? সিন্সটা কোথায় বসে? ফরটা কোথায় বসে? এটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। সিন্স বসবে যার শুরু থাকবে শেষ থাকবে না, যার শুরু থাকবে শেষ থাকবে না। সকাল থেকে, সকাল সকাল থেকে মানে কি? শুরু করেছিলাম সকাল থেকে, দ্যাটস মিন শুরুটা আছে। পড়ছি, শেষটা কোথায় জানি না। তাহলে যেখানে শুরু থাকবে শেষ থাকবে না, চলছে, কোথায় গিয়ে থামবো জানি না। সো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিন্স বসবে। আমার কথা বোঝা যাচ্ছে? শুরু থাকবে শেষ থাকবে না। সকাল থেকে পড়তে বসেছি, সকাল থেকে পড়তে বসছি, চলছে। আমি এখনো পড়ছি, একটু পরে থামতে পারি, এখন থামতে পারি, আবার বিকেল বেলা থামতে পারি, কালকে সকালে থামতে পারি, রাত্রিবেলা থামতে পারি। থামবোটা কখন জানি না। অর্থাৎ যা শুরু থাকবে শেষ থাকবে না, সেখানে সিন্স বসাবো। যদি ফর বলি, আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours, for 2 hours। বাংলা মানে কি? I have been reading book for 2 hours, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। এই এখানে আমি কি লিখেছি? পার্মানেন্ট। এখানে পার্মানেন্ট কি? ধরে। তাহলে এখানে ধরে কথাটার সঙ্গে অ্যাড করলে কি আসবে? আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। আমি সরে যাচ্ছি, বোর্ড দেখতে পাচ্ছ না তোমরা। আই হ্যাভ বিন রিডিং বুক, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 2 ঘন্টা ধরে বই পড়ছি মানে কি? আমি তার মানে কি কটা পড়তে বসেছিলাম সেটা কিন্তু আমি জানি না। ঠিক সিন্সের অপোজিটটা। সিন্স আমি সকাল থেকে পড়ছি, শেষটা জানি না। এটা বলেছে আমি সকাল 2 ঘন্টা ধরে বই পড়ছি। 2 ঘন্টা ধরে মানে তাহলে কখন পড়তে বসেছিলাম সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, এখন টাইমটা কত? 10টা। আর 2 ঘন্টা পর আমি 8টায় শুরু করেছিলাম। শুরুটা কিন্তু থাকবে না, তোমাকে শুরুটা ক্যালকুলেশন করে বার করে নিতে হবে। সো সেখানে আসবে ধরে কথাটা আসবে ফর, যেখানে 2 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে, অর্থাৎ কি শুরুটা থাকবে না কিন্তু একটা টাইম থাকবে যে আমি এতক্ষণ ধরে কাজটা করছি। 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, 2 দিন 4 দিন 5 দিন 10 বছর 50 বছর, এগুলো কিন্তু সবই কিন্তু কি আসবে? তোমাকে ধরে কথাটা আসবে। বাংলায় লিখে দিচ্ছি, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। বোঝাতে পারলাম? তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। বোঝাতে পারলাম? আর ফর মানে ধরে, সিন্স মানে থেকে, হইতে বা থেকে। ফর মানে এখানে ধরে, ফর মানে এমনি প্রিপজিশনের জায়গায়, ফর মানে হচ্ছে জন্য, তোমরা সবাই জানো। আচ্ছা, তাহলে এই টেন্সটার মধ্যে জটিলতাটা আছে এই জায়গাটা, সিন্স আর ফরটা আমি কোথায় বসাবো। আর এটার মধ্যে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টাইমটা একটা মিল বলেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস মধ্যে কোনো টাইম থাকবে না, শুধু বলবে আমি বই পড়ছি, আমি বই পড়ছি, আমি ভাত খাচ্ছি, আমি খেলছি।
সেটা কখন কোনো টাইম থাকবে না, সেটা সকালে হতে পারে, বিকেলে হতে পারে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, সময়ের একটা উল্লেখ থাকবেই। সকাল হোক, দুপুর হোক, 10টা হোক, 11টা হোক, 12টা হোক, একটা দুটো তিনটে মানে কোনো টাইমটা 8টা 7টা এর থাকতে পারে, অথবা সকাল বিকাল দুপুর থেকে টাইম একটা থাকবে। সকাল বিকাল দুপুর রাত এটা কিন্তু একটা সময়। অনেকে মনে করে সকাল 8টা মানে এটা একটা টাইম, সকালবেলা একটা টাইম, না, এটা ভুল কথা। সুতরাং আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। একটা টাইম আছে এখানে, 2 ঘন্টা ধরে টাইম আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হতো, আমি বই পড়ছি, কোনো টাইম থাকবে না। পার্থক্যটা এখানে। আমি সকাল থেকে বই পড়ছি, সকাল একটা সময়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হতো, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো তাহলে কি বলতাম, আমি বই পড়ছি, একই কথা। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে অনেকটা পার্থক্য, অনেকটা মিল। শুধু বাংলা মানেতে মিল আছে, করছি বোঝাচ্ছে, বর্তমানকালে কোনো কাজ চলছে এইরকম বোঝালে পরে কিন্তু কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো টাইম থাকবে না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই একটা টাইম থাকবে। আর সিন্স আর ফরের ব্যবহারটা তোমাদের শেখালাম। সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে, আশা করি কারণে কোনো ভুল হবে না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর টেন্স। আমি 3টে টেন্সই পারতাম শেষ করতে, পাস্ট ফিউচারটা, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হবে বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি, যাতে ভিডিওটা বড় না হয়। এই ভিডিওগুলো তোমাদের কাছে আমার মনে হয় অনেক বেশি, জানি না কতটা কার কাছে দরকারি বা কাজে লাগবে। যদি কোনো মনে হয় কোনো কাজ হলো বা আমি কিছু শিখতে পারলাম আমার গ্রামার নিয়ে বা স্পোকেন ইংলিশ নিয়ে বা টেন্স নিয়ে কোনো সমস্যা আছে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে যে ভিডিওসগুলো আসবে সবার আগে তুমি পেতে পারো, আর সবার আগে তুমি অনেক ভালো করে শিখতে পারো, ডিটেলসে বিস্তার শিখতে পারো। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে তোমাদের যেটা ধারণা ছিল না, আজকে তোমরা শিখেছো। আমি সবকিছু নতুনত্ব লাগাই আমার মানে ভিডিওসগুলোতে, গ্রামারগুলোর মধ্যে থেকে আমি সবার থেকে আলাদা করার চেষ্টা করি, যাতে তোমরা অনেক ভালো করে বিস্তারিত সম্পূর্ণ শিখতে পারো। তোমাকে কেউ কোনো প্রশ্ন করলো যে আই হ্যাভ এ পেন, এটা বলো তো কোন টেন্সের মধ্যে পড়ে, তুমি কিন্তু পারবে না। তুমি এই ভিডিওটা দেখলে পরে পারবে, এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকলে পারবে। তাই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকলে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, যাতে তারাও এরকম খুব সহজভাবে শিখতে পারে, আমার পরবর্তী ভিডিওসগুলো তারা সবার আগে পেতে পারে। ঠিক আছে, গ্রামার আমরা শেষ করেই স্পোকেন ইংলিশ আমরা শুরু করব। কারোর কোনো সমস্যা থাকার কোনো কারণ না, আস্তে আস্তে তোমরা সব শিখে যাবে। ঠিক আছে, তো চলো এই ভিডিওতে আমরা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো।